সালাম। শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন, যে শুনতে পাচ্ছেন কিনা। শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। শোনা যাচ্ছে, ওকে ফাইন। দেখেন, এই 2010 সালে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালকের ম্যাথের প্রশ্ন আসছিল মোটামুটি 38টা। ঠিক আছে, তো আমরা এক ক্লাসে শেষ করতে পারতাম, কিন্তু আপনারা শেষ দিকে ধৈর্য রাখতে পারেন না। এই জন্য আমরা দুইটা ভাগে ভাগ করছি, অর্থাৎ 2010 সালের এই সহকারী পরিচালকের প্রশ্নটাকে আমরা দুই ভাগে ভাগ করে পড়বো। আজকে পড়বো 19টা প্রশ্ন, আগামী ক্লাসে পড়বো আমরা 19টা প্রশ্ন। এরকম করে একটা ক্লাস শেষ করব, তাহলে 38টা প্রশ্ন শেষ হয়ে যাবে। ঠিক আছে, দুইটা করে, মানে দুইটা ভাগে ভাগ করে দিছি, কারণ 38টা প্রশ্ন আপনাদের ধৈর্য থাকে না। এর পরেরটাও সেম একই রকম, বোধহয় ওটা 2009 সাল কি 2008 সাল। ম্যাথের প্রশ্ন আসছিল 44টা, ওইটাও দুইটা ভাগে ভাগ করে পড়বো, মানে দুইটা ক্লাসে পড়বো। শুরু করি। দেখেন, এক নম্বরে কি বলা হচ্ছে, যে দ্য ভ্যালু অফ -4 -10 ইজ হাউ মাচ গ্রেটার দেন দ্য ভ্যালু অফ -10 মাইনাস, এখানে -40 না, এখানে -4 হবে, বুঝতে পারছেন? এখানে -4 হবে। একটু কারেকশনটা আগে করে দিই। মানে কারেকশনটা করে দিই, যেখানে জাস্ট একটা ব্র্যাকেট হবে -4, এটা। তো আসেন, এখানে বলা হচ্ছে যে এই এক্সপ্রেশনটা এইটার চেয়ে কত বড়। সো আমরা যদি প্রথমে এইটা একটু সমাধান করি, যে এই যে -4 মাইনাস -10, এটার সমান সমান কত লেখা যায়? আপনি বলবেন যে -4 মাইনাস আর মাইনাসে হয়ে যাবে প্লাস, এই জায়গায় কত? 10। তাহলে আপনি বলবেন যে এটা হয়ে যাবে 6। ঠিক আছে, এটা 6 হইল। তাহলে এইটা কত? তাহলে এই যে এখানে বলতেছে যে -10 মাইনাস -4 ইজ ইকুয়াল টু কত হবে? এই যে -10 মাইনাস মাইনাসে প্লাস, এখানে হচ্ছে 4, তাহলে এটা কত? এই যে -6। তো বলতেছে যে এই দুইটার পার্থক্য কত, এই দুইটার ডিফারেন্সটা কত, এটা বের করতে হবে। এই দুইটার ডিফারেন্স কত? তাহলে আমরা যদি এই 6 থেকে এই -6কে বিয়োগ করে দেই, তাহলে আমরা কত পাবো? আপনি বলবেন যে 6, মাইনাস মাইনাসে হচ্ছে প্লাস, আবার 6, তাহলে পার্থক্যটা কত হচ্ছে? 12-র পার্থক্য হচ্ছে না? সে অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর, যেখানে পার্থক্য হবে 12। দুই নম্বরে চলে যান। দেখেন, এখানে বলা হচ্ছে যে ইফ এ কিউব ইজ অড, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু। বলতেছে যে এ কিউব যদি অড হয়, তাহলে নিচের কোনটা সত্য? দেখেন, এ কিউব হবে অড, সো আমরা একবার জোর দিয়ে পরীক্ষা করব, একবার জোড় সংখ্যা আর একবার বিজোড় সংখ্যা। সো আমি যদি প্রথমত ধরে নেই যে এর মানটা হচ্ছে 2, তাহলে এই যে 2 এর উপর কিউব দিলে আমার কত হয়? 8 হয়।
তো এটা কি হয়ে গেছে, ইভেন হয়ে গেছে, কিন্তু আমাকে বলতেছে যে এ কিউবের মান কত হওয়া লাগবে, এ কিউবের মান কত হওয়া লাগবে, অড হওয়া লাগবে। তার মানে এটা হচ্ছে না। তো আমরা যদি এই যে এ কিউব, এই এর মান যদি আমরা 3 ধরি, তাহলে 3-এর উপরে কিউব করলে কত হবে, 27 হবে, তাহলে অড হচ্ছে। তার মানে জোড় সংখ্যার ওপরে যদি আমরা কিউব করি আর স্কোয়ার করি, যাই করি না কেন, আমার ফলাফল জোড়ই আসবে। আর বিয়োগের ওপরে মানে বিজোড় সংখ্যার ওপরে যদি আমরা কিউব করি, তাহলে ফলাফল বিজোড় সংখ্যা আসবে। আমরা যদি এখানে আরেকটা সংখ্যা নিয়ে একটু ট্রাই করি, যে 5, 5-এর ওপরে কিউব করলে আমরা ফলাফল কত পাবো, 125 পাবো। তার মানে এই এর মানটা কত হবে, অবশ্যই কোনো বিজোড় সংখ্যা হবে, 3, 5, 7, 9, 11, 13, 15 এইরকম কোনো সংখ্যা হবে। ঠিক আছে, অর্থাৎ বিজোড় সংখ্যা হবে। এখন বলতেছে যে নিচের কোনটা সত্য। তো প্রথমে এ ইজ অড অনলি, এ বিজোড় হবে, এটা সত্যি হইতে পারে। তারপর বলতেছে যে স্কোয়ার ইজ অড অনলি, না স্কোয়ার অড হইতে পারে না, কারণ এর মান যেহেতু আমার বিজোড়, তো বিজোড়ের ওপরে স্কোয়ার করলে আপনার বিজোড়ই পাবেন। এই যে বিজোড়ের ওপরে স্কোয়ার করলে আমরা বিজোড় সংখ্যায় পাবো, তার মানে বি কথাটা সত্যি নয়। তারপরে লিখছে যে স্কোয়ার ইজ ইভেন, না না সরি, এখানে স্কোয়ার ইজ অড অনলি, হ্যাঁ স্কোয়ার অড পাওয়া যাচ্ছে, এটা সত্যি হইতে পারে, এটা সত্যি হইতে পারে, কারণ 3-এর উপর স্কোয়ার করলে 9, 5-এর উপর স্কোয়ার করলে 25, অর্থাৎ বিজোড়ই পাচ্ছি, অর্থাৎ বি সত্যি হইতে পারে। তারপর বলছে স্কোয়ার ইজ ইভেন, এটা ভুল কথা, মানে এটা মিথ্যা কথা, কারণ আমরা কিছুক্ষণ আগে পরীক্ষা করছি যে বিজোড়ের উপর স্কোয়ার করলে আমরা বিজোড় সংখ্যায় পাই, সো স্কোয়ার ইজ ইভেন এটা কথাটা ভুল। তারপরে অপশন ডি তে লিখছে যে বোথ এ অ্যান্ড বি আর ট্রু। তো আমরা দেখতে পাচ্ছি যে এ কথাটাও সত্যি, বি কথাটাও সত্যি, তার মানে উত্তর এখানে অপশন ডি হবে। উত্তর এখানে কত হবে, অপশন ডি হবে, যে এ ইজ অড অনলি, এ বিজোড়, এ বিজোড়, অর্থাৎ এর মান আমরা 3, 5, 7 যে কোনো কিছু ধরতে পারি। তারপরে বিতে বলছে যে স্কোয়ার ইজ অড অনলি, স্কোয়ারের মান কত হবে, অড হবে। তাহলে এই যে স্কোয়ার মানে হচ্ছে এই যে 3-এর উপর স্কোয়ার করলে 9 পাওয়া যায়, 5-এর উপর স্কোয়ার করলে 25 পাওয়া যাচ্ছে, অর্থাৎ বিজোড়ই পাওয়া যাচ্ছে। তার মানে বি এই কথাটাও সত্যি। তাহলে সেই ক্ষেত্রে আমরা উত্তর দিতে পারি এইটা, যে অপশন ডি, যে বোথ এ অ্যান্ড বি আর ট্রু, যে এ আর বি দুইটাই সত্যি। ঠিক আছে, অপশন ডি উত্তর। পরেরটাতে চলে যান, 3 নম্বর। দেখেন 3-এ কি বলা হচ্ছে, যে হাউ মাচ ইন্টারেস্ট উইল টাকা 1000 আর্ন ইন 1 year at the annual interest rate of 20% if interest rate is compounded every 6 months। বলতেছে যে 1000 টাকা যদি আপনি 1 বছরের জন্য 20% ষান্মাসিক হারে মানে জমা রাখেন, তাহলে আপনার সুদ কত টাকা আসবে। অর্থাৎ আপনার এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে 6 মাসের, অর্থাৎ 6 মাস পর পর সুদের হিসাব আপনাকে করতে হবে। ঠিক আছে, সো আপনি 1000 টাকা জমা রাখছেন, আপনার সুদের হার যদি 20% হয় এবং সুদের হিসাব যদি ষান্মাসিক ভিত্তিতে করা হয়, অর্থাৎ 6 মাস পর পর করা হয়, তাহলে 1 বছরে আপনি কত টাকা সুদ পাবেন, এটা জিজ্ঞাসা করছে। দেখেন, আমরা কোনো একটা ক্লাসে, প্রথম দিকের কোনো একটা ক্লাসে কম্পাউন্ড ইন্টারেস্টের ম্যাথ করে আসছি, এবং সেখানে আমি কিছু কোড লিখে দিছিলাম, আপনাদের মনে আছে কিনা আমার জানা নেই। ঠিক আছে, বা ইডি ব্যাচের যারা, তারা এগুলো কম্পাউন্ড ইন্টারেস্ট করে আসছেন। ওখানে আমি বলছিলাম যে 2 বছরের কথা যখন বলবে, 2 বছরের কথা যখন বলবে, তখন আমার কোড আসবে কত, 2:1। তো আপনি এখানে বলবেন যে ভাই এখানে তো 2 বছর বলে নাই, এখানে আমাকে বলছে যে 1 বছর। এখন কথা হচ্ছে যে আমরা চাইলে ষান্মাসিক সুদেও কম্পাউন্ড ইন্টারেস্টের কনসেপ্ট মানে এই কোডিং মেথডের কনসেপ্টটা ইউজ করতে পারি।
কিভাবে আমি আপনাকে বলি যে এই যে 1 বছর, 1 বছরে সুদের হিসাব করতে হবে কয়বার? আপনি বলবেন যে ভাই আমাকে এখানে সুদের হিসাব করতে হবে 6 মাস পর পর। তো 6 মাস পর পর যদি সুদের হিসাব করতে হয়, তাহলে 1 বছরে আপনি সুদের হিসাব করবেন কতবার? আপনি বলবেন যে প্রথম 6 মাসে একবার করব, তারপরের 6 মাসে একবার করব। তাহলে এই যে ষান্মাসিক হার সুদে 1 বছরে সুদের হিসাব করতেছেন একবার আর একবার, দুইবার না। তো আমরা বলি যে আপনি বছরে যতবার সুদের হিসাব করবেন, ঠিক তত বছরের কোড আপনি এখানে লাগাইতে পারবেন। আপনি বছরে যতবার সুদের হিসাব করবেন তত বছরের কোড লাগবে। সো এখানে ষান্মাসিক আর সুদে 1 বছরে সুদের হিসাব করতেছি 2বার। তাহলে আমি চাইলেই এই প্রশ্নে 2 বছরের কোডিং মেথড লাগাইতে পারি, যেখানে আমার কোড কত হবে 2:1। এবং এখানে আপনাকে এক্সট্রা একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে রেট পার্সেন্ট দেওয়া আছে 20%, এইটা তো হচ্ছে 1 বছরের রেট, মানে 12 মাসের রেট হচ্ছে 20%। সো 12 মাসে আপনি সুদ পাবেন হচ্ছে 20% হারে, কিন্তু আপনাকে সুদের হিসাব করতে বলতেছে কত? 6 মাস পর পর। সো 12 মাসে 20% হারে সুদ পাইলে আপনি 6 মাসে কত পার্সেন্ট হারে সুদ পাবেন? আপনি বলবেন যে 20 × 6 ডিভাইডেড হচ্ছে 12, 6 × 2 = 12, 10 × 20, অর্থাৎ 10% হারে আপনাকে সুদের হিসাব করতে হবে। এবং এইটাকে এত কাহিনী না করে আমরা যেটা সাজেস্ট করি যে আপনি যখনই দেখবেন যে আপনার সুদের হিসাব করতে হচ্ছে 6 মাস পর পর, সেমি অ্যানুয়ালি, ঠিক আছে, তখন আপনার প্রশ্নে যে ইন্টারেস্ট রেটটা দেয়া থাকবে, যেমন এখানে দেয়া আছে 20%, প্রথমেই এই 20%কে 2 দিয়ে ভাগ করে অর্ধেক করে দিবেন। যেহেতু 6 মাসের, তাই সুদের হিসাব হবে কি অর্ধেক। সো আমরা এখানে এই যে আমার প্রিন্সিপাল দেয়া আছে 1000 টাকা, এই 1000 টাকার 10% হারে প্রথম 6 মাসে সুদ কত পাবো? আপনি বলবেন যে ভাইয়া 1000-এর 10% হচ্ছে 100 টাকা, তাহলে 2-এর নিচে 100। তারপরে এই সুদের উপরে আবার সুদ পাবো 100-র আবার 10% কত? এই যে 10 টাকা। তাহলে এই যে 1 বছরে আমার কম্পাউন্ড ইন্টারেস্ট কত আসতেছে? 2 আর 100 গুণ করলে 200 টাকা, 10 আর 1 গুণ করলে 10 টাকা। তাহলে টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট কত আসতেছে 1 বছরে? আপনি বলবেন যে ভাইয়া 210 টাকা। যে অপশনের উত্তর। পরেরটাতে চলে যান, 4 নম্বর। দেখেন 4-এ কি বলা হচ্ছে যে ইফ দ্য লেংথ অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ ইনক্রিজড বাই 30% অ্যান্ড ব্রেথ ইজ ইনক্রিজড বাই 30%, ফাইন্ড দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল। বলতেছে যে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি 30% বৃদ্ধি করা হয় আর প্রস্থকে যদি 30% বৃদ্ধি করা হয়, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলে কি ধরনের পরিবর্তন আসবে? আমরা গতকালকের ক্লাসেই এখানে ইনক্রিজ লিখছে, এখানে দেখেন এখানে ডিক্রিজড হবে, বুঝতে পারছেন? একটু কারেকশন করে নেন তো, একটু কারেকশন করে নেন। ব্রেথ ইজ, এটা ডিক্রিজড হবে, মানে লেংথ আপনার ইনক্রিজড হবে, মানে দৈর্ঘ্য বৃদ্ধি পাবে কিন্তু প্রস্থটা কমে যাবে 30%। ডিক্রিজড হবে, ঠিক আছে। যে ইফ দ্য লেংথ অফ রেক্ট্যাঙ্গেল ইজ ইনক্রিজড 30%, অর্থাৎ দৈর্ঘ্য যদি 30% বৃদ্ধি পায়, তাহলে প্রস্থটা 30% হ্রাস পাবে, মানে প্রস্থটা কমে যাবে, ডিক্রিজ হবে। ফাইন্ড দ্য পার্সেন্ট চেঞ্জ ইন দ্য এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল, তাহলে ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলে কি ধরনের পরিবর্তন আসবে? আমি গতকালকের ক্লাসেই বলছি এই এই কথাটা, যে এই টাইপের প্রশ্ন বাংলাদেশ ব্যাংকে কমন, মানে এটা ঘুরে ফিরেই আসবে, রেক্ট্যাঙ্গেল থেকে স্কোয়ার থেকে প্রস্থ আসবে,
এই প্রশ্নটাই দিবে শুধুমাত্র ডিজিট চেঞ্জ করে। এবং এই ধরনের প্রশ্ন কখনোই জ্যামিতির কনসেপ্টে আমরা করব না। জ্যামিতির কনসেপ্টে গেলেই আমার হিসাব করতে সময় লাগবে। আমরা ধরে নিব এরকম যে ভাই এই সব বৃদ্ধি আর হচ্ছে হ্রাসের আগে ধরে নিচ্ছি প্রথমে আমার ক্ষেত্রফল ছিল কত, 100 ছিল। প্রথমে আমার ক্ষেত্রফল কত ছিল, 100 ছিল। তাহলে তারপরে বলতেছে যে আমি দৈর্ঘ্যকে 30% ইনক্রিজ করছি। ঠিক আছে, 30% ইনক্রিজ করে আমার 130 হবে। তারপরে বলতেছে যে আমি আমার প্রস্থকে আমি 30% ডিক্রিজ করে দিছি। তাহলে 130-এর 30% কত? আপনি বলবেন যে 130-এর 30% হচ্ছে 3×39। অর্থাৎ 130 থেকে যদি 39 কমে যায় তাহলে জিনিসটা কত হয়ে যাবে? 130 থেকে 39 কমে গেলে এরিয়াটা কত হয়ে যাবে? 91 হয়ে যাবে। অর্থাৎ এরিয়া টু কত হয়ে যাবে? 91 হয়ে যাবে। তাহলে শুরুতে আমার এরিয়া ছিল 100, একবার 30% বৃদ্ধি আর একবার 30% কমানোর পরে আমার এরিয়া কত হয়েছে? 91 হয়েছে। তাহলে কত কমে গেছে? আপনি বলবেন যে ভাই 9% কমে গেছে। তাহলে এই যে ডিক্রিজড বাই 9% হবে এই প্রশ্নের সঠিক উত্তর, যে 9% এটা ডিক্রিজ হয়ে যাবে। পরেরটাতে চলে যান, 5 নম্বর। দেখেন এখানে কি বলা হচ্ছে যে 25 ডিভাইডেড একটা কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে, তারপরে কোয়েশ্চেন মার্ক ডিভাইডেড 81, হোয়াট ইজ দ্য মিসিং নাম্বার। অর্থাৎ এখানে একটা নাম্বার মিসিং আছে। এখন এই মিসিং নাম্বারটা খুঁজে বের করতে হবে। সো এখানে এই যে কোয়েশ্চেন মার্ক, এই মিসিং নাম্বারটা আমি জানি না, এটাকে আমরা ধরে নিচ্ছি যে মিসিং নাম্বার হচ্ছে আমার এ। তাহলে এই যে আমরা যদি এক্সপ্রেশনটা লিখি যে 25 ডিভাইডেড এ ইজ ইকুয়াল টু এই যে এ ডিভাইডেড 81 যদি লিখি, তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে বলবেন এ আর এ গুণ করলে স্কোয়ার হয়ে যাবে, আর এই যে 81 আর হচ্ছে 25 গুণ করে দিতে হবে। সো আমাকে যেহেতু এখান থেকে এর ভ্যালুটা বের করতে হবে যে এ সমান সমান কত, সো আমরা এই দুইটার উপরে যদি স্কোয়ার রুট করে দিই, আমরা যদি এই দুইটার উপরে স্কোয়ার রুট করে দিই তাহলে আমরা এর ভ্যালু কত পেয়ে যাব? 81-এর উপর স্কোয়ার রুট করলে 9 পাওয়া যায়, 25-এর উপর স্কোয়ার রুট করলে 5 পাওয়া যায়। তাহলে 9 আর 5 গুণ করে দিলে আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তরে পৌঁছাতে পারবো যে 5 নং হচ্ছে 45। এই যে অপশন বি উত্তর। পরেরটাতে চলে যান, 6 নম্বর। দেখেন 6 কি বলতেছে যে এভারেজ মার্ক ইন ম্যাথ ইন এ ক্লাস অফ 40 স্টুডেন্টস ইজ 45। বলতেছে যে একটা ক্লাসে 40 জন শিক্ষার্থীর গণিতে গড় নম্বর হচ্ছে 45। এভারেজ মার্ক অফ অল দ্য 30 বয়েজ ইজ 50। বলতেছে যে 30 জন বালকের গড় নম্বর হচ্ছে 50। দেন দ্য এভারেজ মার্ক অবটেইনড বাই দ্য গার্লস ইজ। তাহলে বালিকাদের গড় নাম্বার কত? তাহলে আমরা বুঝতেই পাচ্ছি যে ভাই এখানে এই যে টোটাল স্টুডেন্টস কত? 40 জন, যার ভিতরে এই যে বয়েজ কত? 30 জন, 30 জন। তাহলে গার্লস কত? আপনি বলবেন যে গার্লস হচ্ছে 10 জন। ঠিক আছে, এরপরে বলতেছে যে এই 40 জন ছাত্রছাত্রীর গড় নম্বর 25। তাহলে টোটাল নাম্বার কত? আপনি বলবেন যে ভাইয়া 40 গুণন 45,
ইজ ইকুয়াল টু হচ্ছে 4 45 180 আর একটা শূন্য 1800। তাহলে এই 1800-র মধ্যে বয়েজদের গড় কত? বলতেছে যে বয়েজদের গড় হচ্ছে 50। তাহলে বয়েজদের টোটাল কত? আপনি বলবেন যে ভাইয়া 30 গুণন 50 ইজ ইকুয়াল টু 1500। তাহলে এই যে বালিকা যারা আছে, বালিকাদের টোটাল নাম্বার কত? আপনি বলবেন যে 1800 বিয়োগ হচ্ছে 1500। 1800 বিয়োগ 1500 হইলে বালিকাদের টোটাল নম্বর কত? 300। কিন্তু জিজ্ঞাসা করছে যে ভাইয়া বালিকাদের গড় নম্বর কত, আপনি সেটা বের করেন। তাহলে বালিকাদের টোটাল নম্বর হচ্ছে 300, বালিকার সংখ্যা হচ্ছে 10 জন, তাহলে গড় নম্বর কত? এই যে 30। কোথায় আছে 30? অপশন এতে আছে। পরেরটাতে চলে যান, 7 নাম্বার। দেখেন সাথে কি বলা হচ্ছে যে 729 milliliter of a mixture contains milk and water in the ratio 7:2. How much of the water is to be added? How much of the water is to be added to get a new mixture containing half milk and half water? বলতেছে যে 729 মিলিলিটারের একটা মিশ্রণে দুধ এবং পানির অনুপাত হচ্ছে 7:2। বলতেছে যে ওই মিশ্রণে কি পরিমাণে পানি মিক্স করবেন, ওই মিশ্রণে কি পরিমাণে পানি মিশাতে হবে যার ফলে দুধ আর পানির পরিমাণ অর্ধেক অর্ধেক হয়ে যায়, হাফ হাফ হয়ে যায়। দুধ এবং পানির পরিমাণ হাফ হাফ হয়ে যায়। তাহলে খেয়াল করেন, খুব ইজি জিনিস। এখানে আমাকে বলে দিচ্ছে যে দুধ আর পানির অনুপাতটা কত? এই যে 7:2। এবং প্রশ্নে আমাকে বলতেছে যে দুধ আর পানি এই দুইটা মিলে কত? 729। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুধ আর পানি মিলে টোটাল কত? 9। তো 9 পার্ট যদি 729 হয়, এক পার্ট কত হবে? 81। এক পার্ট যদি 81 হয় তাহলে পানির পরিমাণ কত? 81 দুগুণ 162। আর দুধের পরিমাণ কত? 781-তে 567। এখন খুব মনোযোগ দিয়ে, সেটা হচ্ছে আপনাকে দেখতে হবে যে এখানে আমাকে কি মিক্স করতে বলতেছে। আমাকে যেটা মিক্স করতে বলবে আমি শুধু সেটাই মিক্স করব, আর অপর জিনিসটা আমার অপরিবর্তিত থাকবে। সো এই প্রশ্নে আমাকে বলতেছে যে পানি মিক্স করবেন, তাহলে আমি পানি মিক্স করব। ঠিক আছে? তো প্রশ্নে বলতেছে যে এই যে পানি মিক্স যে করবেন, পানি মিক্স করার পরে দুধ আর পানির অনুপাত কত হবে? বলতেছে যে অর্ধেক দুধ আর অর্ধেক পানি হবে। অর্ধেক দুধ আর অর্ধেক পানি, এই কথাটার অর্থ হচ্ছে যে দুধের পরিমাণও আপনার যতটুকু হবে, পানির পরিমাণও আপনার ঠিক ততটুকুই হবে। অর্থাৎ দুধ আর পানির পরিমাণ সমান হবে। ঠিক আছে? দুধ আর পানির পরিমাণ সমান হবে। হাফ হাফ হয়ে যাওয়া মানে কি? দুধের পরিমাণও যা, পানির পরিমাণও তা। সো দুধের পরিমাণ যদি হাফ হয়, পানির পরিমাণও হাফ। তো আপনি বলবেন যে ভাই পানি মিক্স করার পরে দুধের পরিমাণ 1, পানির পরিমাণও 1 হবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমি তো দুধকে আর নতুন করে মিক্স করতেছি না। তার মানে দুধের পরিমাণ আগেও আমার যা ছিল পরেও আমার তাই থাকবে। তো দুধের পরিমাণ আগে 567 ছিল, এখনো আমার কতই থাকবে? 567 থাকবে। আর আমরা আরেকটা জিনিস জানি যে অনুপাতের পূর্ব রাশি যত গুণ বৃদ্ধি পাবে, উত্তর রাশিটাও ঠিক তত গুণ বৃদ্ধি পাবে। তাহলে এই যে পূর্ব রাশি 1, এইটা যদি 567 লিখতে পারেন, তাহলে এই যে উত্তর রাশি এইটা সমান সমানও আপনাকে কত লিখতে হবে? 567 লিখতে হবে। এখন আপনি বলবেন যে তাহলে কত পানি আমি এখানে মিক্স করলাম? আমি বলবো যে ভাই শুরুতে পানির পরিমাণ ছিল 162,
পানি মিক্স করার পরে পানির পরিমাণ হয়ে গেছে 567। তাহলে আপনি এখানে কতটুকু পানি মিক্স করছেন? আপনি বলবেন যে 567 বিয়োগ হচ্ছে 162। তাহলে এই যে 504 অর্থাৎ 405 মিলিলিটার পানি আপনি এখানে মিক্স করছেন। উত্তর হচ্ছে অপশন এ, 405 মিলিলিটার পানি মিক্স করছেন আপনি এখানে। পরেরটাতে চলে যান, 8 নাম্বার। দেখেন এখানে কি বলা হচ্ছে যে দ্য সাম অফ 3 কনজিকিউটিভ অড নাম্বারস ইজ 57, দ্য মিডল ওয়ান ইজ। বলতেছে যে 3টা ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফল যদি 57 হয় তাহলে মাঝখানের সংখ্যাটা কত। আমরা এটা প্রথমে গতানুগতিক নিয়মে করি, তারপরে আমি 1 সেকেন্ড মানে 5 সেকেন্ডের একটা ট্রিক্স আমি দেখা দিচ্ছি। এখানে বলা হচ্ছে যে 3টা ধারাবাহিক বিজোড় সংখ্যা আছে যাদের সমষ্টি হচ্ছে 57। সো আমি যদি একটা সংখ্যাকে এক্স ধরি তাহলে আরেকটা সংখ্যাকে আমাকে কত ধরতে হবে? x+2 ধরতে হবে। আর একটা সংখ্যা কত? আপনি বলবেন যে ভাইয়া x+4। এই হচ্ছে 3টা ধারাবাহিক বিজোড় সংখ্যা। এই 3টাকে আমি যদি যোগ করি তাহলে আমি কত পাবো? 57 পাবো। তাহলে খেয়াল করেন এই যে 3x কত? এই যে 57 মাইনাস 4 2 6। তাহলে এই যে 3x কত? 51। তাহলে x কত? আপনি বলবেন যে 17। আমাকে বলছে যে মাঝখানের সংখ্যা কত, অর্থাৎ এই যে x+2 কত, তাহলে আপনি বলবেন যে x+2 মানে হচ্ছে 17 যোগ 2 19। কিন্তু এই প্রশ্নটা আমরা পরীক্ষায় আসলে এইভাবে করব না। আপনি এখানে নর্মাল সেন্সে চিন্তা করেন যে ভাই এখানে 3টা সংখ্যা আছে, এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা আর এই একটা সংখ্যা। এই 3টা সংখ্যাকে যদি আমরা যোগ করে দেই তাহলে আমরা যোগফল কত পাবো? 57 পাবো। আমাকে বলতেছে যে এই 3টা সংখ্যার মাঝখানের সংখ্যাটা কত। 3টা সংখ্যার মাঝখানের সংখ্যা মানে কি? 3টা সংখ্যার এভারেজ জিজ্ঞাসা করছে, সহজ হিসাব। 3টা সংখ্যার ভিতরে মাঝের সংখ্যাটা জিজ্ঞাসা করছে, তাহলে আমি বলতে পারি যে এই 3টা সংখ্যার এভারেজ আমাকে জিজ্ঞাসা করছে। তাহলে 3টা সংখ্যার যোগফল বা সমষ্টি যদি 57 হয় তাহলে 3টা সংখ্যার এভারেজ কত হবে? আপনি বলবেন যে 57 ভাগ হচ্ছে 3 19। অর্থাৎ মাঝখানের সংখ্যাটা কত হবে? 19 হবে। তাহলে এই যে অপশনের উত্তর। ঠিক আছে, কারণ আমরা জানি যে এভারেজ সবসময় মাঝখানে থাকে। তাহলে 3টা সংখ্যার এভারেজ বের করতে বলছে। ঠিক আছে, তাহলে 3টা সংখ্যার এভারেজ কত? 57কে 3 দিয়ে ভাগ করে দিলে উত্তর পেয়ে যাবেন। পরেরটাতে চলে যান, 9 নম্বর। দেখেন 9 কি বলা হচ্ছে যে ইন এ বক্স there are 8 red, 7 blue and 6 green balls. One ball is picked up randomly. What is the probability that it is neither red nor green? বলতেছে যে একটা বক্সের মধ্যে 8টা লাল, 7টা নীল আর 6টা সবুজ কালারের বল আছে। সো আপনি যদি র্যান্ডমলি ওই বক্সের মধ্যে থেকে একটা বল উঠান তাহলে সেই বলটা লাল এবং সবুজ হবে না এমন সম্ভাবনা কত? লাল এবং সবুজ না হওয়ার সম্ভাবনা কত এটা জিজ্ঞাসা করছে। ঠিক আছে, সহজ হিসাব ভাই। লাল আর সবুজ হবে না, মানে যেই বলটা আমি উঠাবো সেটা লালও হইতে পারবে না, সবুজও হইতে পারবে না।
তাহলে যেই বলটা আমি উঠাবো সেটা অবশ্যই গ্রিন হবে, না সরি ব্লু হবে। কথা বুঝছেন? আমাকে বলতেছে যে একটা বল আপনি উঠাবেন র্যান্ডমলি, কিন্তু সেই বলটা কালার লালও হওয়া যাবে না, সবুজও হওয়া যাবে না। তাহলে লালও যদি না হয়, সবুজও যদি না হয়, তাহলে ব্লু হবে। তাহলে ব্লু হবে। আর আমরা জানি যে প্রবাবিলিটি মানে কি? প্রবাবিলিটি মানে হচ্ছে এই যে ফেভারেবল আউটকাম ডিভাইডেড টোটাল আউটকাম। সো এখানে টোটাল আউটকাম কত? বল আছে কয়টা? 8 সাথে 15, 6 21টা। তার মানে টোটাল আউটকাম হচ্ছে 21টা। 21টা থেকে একটা বল উঠাবো। তাহলে এই একটা বল আবার কি হওয়া লাগবে? নীল কালারের হওয়া লাগবে। সো নীল কালারের বল থেকে আমি নীল কালার উঠাবো। তো নীল কালারের বল আছে কয়টা? 7টা। তাহলে ফেভারেবল আউটকাম কত? এই যে 7। 7 আর 21 ভাগ করে দিলে আমরা কত পাবো? এই যে 1/3 পেয়ে যাব। তার মানে লাল আর সবুজ বল না ওঠার যে সম্ভাবনা, প্রবাবিলিটি, সেটা কত? 1/3। পরেরটাতে চলে যান। দেখেন 10-এ কি বলা হচ্ছে যে মিস্টার এ ইজ 5 ইয়ার্স সিনিয়র টু মিস্টার বি। এ হচ্ছে বির চেয়ে এ হচ্ছে বির চেয়ে 5 বছরের বড়। বি ইজ 3 ইয়ার্স সিনিয়র টু মিস্টার সি। বি হচ্ছে সির চেয়ে 3 বছরের বড়। মিস্টার সি ইজ 2 ইয়ার্স জুনিয়র টু মিস্টার ডি। আবার সি হচ্ছে ডির চেয়ে 2 বছরের ছোট in job experience if Mr. D is, এখানে 15 ইয়ার্স হবে। মিস্টার ডি ইজ 15 ইয়ার্স জব এক্সপিরিয়েন্স, দেন হাউ মেনি ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স? এখানে 15 হবে, বুঝতে পারছেন? মিস্টার ডি হ্যাজ, এই যে ডি হ্যাজ এখানে হবে 15। ডি হ্যাজ 15 ইয়ার্স জব এক্সপিরিয়েন্স। 15 ইয়ার্স জব এক্সপিরিয়েন্স অর্থাৎ ডির চাকরির অভিজ্ঞতা হচ্ছে 15 বছরের। ঠিক আছে? যে ডিরটা দেওয়া আছে, ডির চাকরির অভিজ্ঞতা যদি 15 বছরের হয়, তাহলে সির কত বছরের হবে? আমরা এখান থেকে কিন্তু খুব ইজিলি বের করতে পারি যে ডির যদি 15 বছরের হয়, সির হবে 2 বছর কম। তার মানে সির চাকরির অভিজ্ঞতা 13 বছরের। তারপরে বলতেছে যে বিরটাও আমরা বের করতে পারবো যে বির চাকরির অভিজ্ঞতা কত। বলতেছে যে বির অভিজ্ঞতা সির চেয়ে 3 বছরের বেশি। তাহলে সির যদি 13 হয়, তাহলে বির কত হবে? 16 হবে। 16 হবে। তারপরে আমাদেরকে জিজ্ঞাসা করছেন যে ভাই এই যে বি, এই বির চাকরির অভিজ্ঞতার চেয়ে এর চাকরির অভিজ্ঞতা 5 বছর বেশি। তাহলে বির যদি 16 বছর হয়, তাহলে এর চাকরির অভিজ্ঞতা কত হবে? 16-র চেয়ে 5 বেশি, অর্থাৎ 21 বছর হয়ে যাবে। এই যে উত্তর আছে অপশন ডিতে, যে এর চাকরির অভিজ্ঞতা হচ্ছে 21 বছরের। পরেরটাতে চলে যান, 11 নম্বর। দেখেন 11তে কি বলতেছে যে দ্য সাম অফ প্রিন্সিপাল, the sum of principal and simple interest of a certain amount of money would be টাকা 460
after 3 years from now and টাকা 500 after 5 years from now, what is the এখানে কি লিখছে, হোয়াট ইজ দ্য রিলেটেড ইন্টারেস্ট রেট, অর্থাৎ রেট পার্সেন্ট কত, অর্থাৎ আপনার সুদের হারটা কত। বলতেছে যে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা সুদে আসলে 3 বছরে 460 টাকা হবে, 5 বছরে 500 টাকা হবে, তাহলে সুদের হার কত। বিষয়টা বোঝার চেষ্টা করেন। ধরে নেন যে এখানে আপনার কিছু টাকা ছিল, এই টাকাটা ঠিক 3 বছরে, এই টাকাটা ঠিক 3 বছরে সুদে আসলে 460 টাকা হবে, আর সেম এই টাকাটাই 5 বছরে আপনার কত হবে, বলতেছে যে এই যে 500 টাকা হয়ে যাবে। তাহলে খেয়াল করেন, পি টাকা 3 বছরে 460 টাকা হচ্ছে সুদে আসলে, আবার এই পি টাকাটাই 5 বছরে সুদে আসলে কত হচ্ছে, 500 টাকা হচ্ছে। তাহলে আপনি বলতে পারেন না যে ভাই পি থেকে 460 পর্যন্ত যদি 3 বছর হয়, তাহলে 460 থেকে 500 পর্যন্ত এটা কয় বছরের পথ, 2 বছরের পথ হবে। কারণ পি থেকে 500 পর্যন্ত 5 বছর হলে 460 থেকে 500 পর্যন্ত কয় বছর হবে, 2 বছর, 2 বছর। তাহলে আমরা এখান থেকে খুব ইজিলি ক্যালকুলেশন করতে পারি না যে ভাই 2 বছরে আমি সুদ পাচ্ছি কত টাকা। আপনি বলবেন যে 500 থেকে 460কে বিয়োগ করে দেন। তো 560 থেকে 460কে যদি আমরা বিয়োগ করি, তাহলে এই যে 2 বছরে আমার কত টাকা বৃদ্ধি পাচ্ছে, আপনি বলবেন যে 40 টাকা। সো 2 বছরে যদি 40 টাকা বৃদ্ধি পায়, 1 বছরে কত বৃদ্ধি পাবে, আপনি বলবেন যে 40/2 ইজ ইকুয়াল টু 20 টাকা। তাহলে এই যে পি টাকা 3 বছরে 460 টাকা হয়েছে, তাহলে এই 3 বছরে কত টাকা বাড়ছে, আপনি বলবেন যে 1 বছরে যদি 20 টাকা সুদ পায়, তাহলে 3 বছরে সুদ পাবে কত, এই যে 20 গুণন 3 ইজ ইকুয়াল টু 60 টাকা সুদ পাবে, 60 টাকা। তাহলে এই যে 460 টাকা, এইটার মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট আছে, আর একটা হচ্ছে আপনার প্রিন্সিপাল আছে। তাহলে আমি বলতে পারি না যে এই 460-এর মধ্যে আমার এই যে সিম্পল ইন্টারেস্ট কত টাকা, 60 টাকা। তাহলে আমার আসল কত টাকা, অর্থাৎ প্রিন্সিপাল কত টাকা, এটা তো আমি ইজিলি বলতে পারি যে আমার সুদ আসল হচ্ছে 460 টাকা, যার ভিতরে আমার 3 বছরে এই যে সুদের পরিমাণ 60 টাকা হলে আমার প্রিন্সিপাল কত টাকা হবে, 400 টাকা হয়ে যাবে, 400 টাকা। ঠিক আছে, আমরা রেট পার্সেন্টের আগেও বের করছি। রেট পার্সেন্ট বের করার সূত্রটা কি, এই যে 100 গুণন মোট সুদের পরিমাণ। সো মোট সুদ কত, 3 বছরের সুদ, এই যে 60 টাকা। আপনার আসল কত টাকা, এই যে 400 টাকা। বছর কয়টা, কয় বছরে 60 টাকা সুদ পাইছেন, 3 বছর, এই যে 3। 100 এটার ভিতরে 4 বার যাবে, 4 এটার ভিতরে 15 বার যাবে, 3 15-এর ভিতরে যাবে 5 বার। তার মানে এখানে আপনার সুদের হার কত হবে, 5% হবে, 5%। পরেরটাতে চলে যান। দেখেন এখানে কি বলা হচ্ছে, 12 নম্বর, যে মিস্টার এ হ্যাজ অন অ্যান ইলেকশন বাই ভোট অফ 250 to 150, হোয়াট পার্ট অফ দ্য টোটাল ভোট ওয়াজ এগেনস্ট হিম। বলতেছে যে মিস্টার এ একটা নির্বাচনে 250 ভোট পায়, আর তার বিরোধী পক্ষ 150 ভোট পাবে। ঠিক আছে, মিস্টার এ একটা নির্বাচনে জয়লাভ করে, যে জয়লাভ করছে অর্থাৎ এ ভোট পাইছে 250টা, আর যে পরাজয় বরণ করছে সে ভোট পাইছে 150টা। তো আমাদের জিজ্ঞাসা করছে যে হোয়াট পার্ট অফ দ্য টোটাল ভোট ওয়াজ এগেইনস্ট হিম, তাহলে মোট ভোটের কত অংশ তার বিপক্ষে ভোট, মানে তার বিপক্ষে গেছে, মোট ভোটের কত অংশ তার বিপক্ষে চলে গেছে। তাহলে এখানে টোটাল ভোট কয়টা, টোটাল ভোট কয়টা হবে, যিনি জিতছেন তিনি পাইছেন 250টা, যিনি হারছেন তিনি পাইছেন 150টা। তাহলে টোটাল ভোট কত হচ্ছে, 400 ভোট হচ্ছে। তাহলে এই যে টোটাল ভোট হচ্ছে 400, এই 400 ভোটের মধ্যে 150 ভোট তার বিপক্ষে গেছে, যিনি জয়লাভ করছেন তার বিপক্ষে গেছে। তাহলে 400-র মধ্যে 150 যদি বিপক্ষে যায়, তাহলে এটা মোট ভোটের কত অংশ, 0 আর 0 কেটে দেন, 5 এখানে 3 বার যাবে, 5 এখানে 8 বার যাবে। তাহলে এই যে 3/8 ভোট তার বিপক্ষে চলে যাবে।
পরেরটাতে যান, 13 নম্বর। দেখেন এখানে কি বলা হচ্ছে যে ইফ পি বাই কিউ ইজ লেস দেন 1 and p and q are positive integers, which of the following must be greater than 1? তাহলে নিচের কোনটা অবশ্যই একের চেয়ে বড় হবে? নিচের কোনটা একের চেয়ে বড় হবে? খেয়াল করেন এখানে এই যে একটা এক্সপ্রেশন দিছে যে পি বাই কিউ ইজ লেস দেন 1, এইটা দেখেই বোঝা যাচ্ছে যে ভাই এটা একটা প্রপার ফ্র্যাকশন। কারণ পৃথিবীতে যত প্রপার ফ্র্যাকশন আছে সবগুলার মান একের চেয়ে ছোট হবে, সবগুলোর মান একের চেয়ে ছোট হবে। প্রপার ফ্র্যাকশন কোনটা? যার নিউমিরেটর ডিনোমিনেটরের চেয়ে ছোট হয়, সেটাই হচ্ছে প্রপার ফ্র্যাকশন। যেমন এই যে আমরা বলতে পারি হাফ, আমরা বলতে পারি 1/3, আমরা বলতে পারি 1/4, আমরা বলতে পারি 2/3, আমরা বলতে পারি যে 4/8, এগুলো হচ্ছে সব প্রপার ফ্র্যাকশন। ঠিক আছে, মানে এই সবগুলার মান একের চেয়ে ছোট হবে, সবগুলার মান কি হবে? একের চেয়ে ছোট। ফ্র্যাকশন মানে কি? একের চেয়ে ছোট হবে। ঠিক আছে, তো এখানে বলতেছে যে এই পি বাই কিউ এর মান হচ্ছে একের চেয়ে ছোট, তার মানে এটা প্রপার ফ্র্যাকশন, প্রপার ফ্র্যাকশন। তো বলতেছে যে তাহলে নিচের কোনটার মান একের চেয়ে বড় হবে? একের চেয়ে বড় হবে। সো আমি যদি জাস্ট এটাকে উল্টায় দিই তাইলে তো একের চেয়ে বড় হয়ে যায়। আমি যদি এটাকে উল্টায় দিই, যেমন আমি যদি খেয়াল করেন, আমি যদি এই যে 4/8 ধরেন, এই যে 4/8 এইটার মান অবশ্যই একের চেয়ে ছোট। সো আমি যদি একের চেয়ে বড় পাইতে চাই তাহলে জাস্ট এটাকে উল্টায় দিতে হবে, অর্থাৎ 8/4 করলেই তো এটা একের চেয়ে বড় হয়ে যায়। ঠিক আছে, আবার সেম ভাবে এই যে হাফ, হাফ কিন্তু একের চেয়ে ছোট, তাই না? হাফ একের চেয়ে ছোট না? কিন্তু আমি যদি জাস্ট এটাকে উল্টায় দিই অর্থাৎ 2/1 করি, তাহলেই কিন্তু এটা কি হয়ে যাচ্ছে? এটা কি হয়ে যাবে? একের চেয়ে বড় হয়ে যাবে না? একের চেয়ে বড় হয়ে যাবে। তাহলে আপনি বলবেন যে ভাই পি বাই কিউ যদি একের চেয়ে ছোট হয় আর আমি যদি এখান থেকে একের চেয়ে বড় মান পাইতে চাই, তাহলে কিছুই করা লাগবে না, কিউ কে উপরে দেন, পি কে নিচে নিয়ে আসেন, তাহলে এই মানটা এমনিতেই একের চেয়ে বড় হয়ে যাবে। তাহলে দেখেন কোথায় আছে এটা, এই যে অপশন ইতে আছে যে কিউ বাই পি, কিউ বাই পি হচ্ছে একের চেয়ে বড়। পরেরটাতে চলে যান। দেখেন 14তে কি বলা হচ্ছে যে ইন ঢাকা সিটি 90% of the population own a car, 15% on a motorcycle, and everybody owns one or the other of both. What is the percentage of motorcycle owners who own cars? বলতেছে যে ঢাকা সিটিতে 90% মানুষের, মানে 90% মানুষ হচ্ছে গাড়ির মালিক। ঠিক আছে, সব ধরনের ফ্র্যাকশন না, আমি বলছি যে শুধুমাত্র প্রপার ফ্র্যাকশন। মানে প্রপার ফ্র্যাকশনের বাংলা কি? প্রপার ফ্র্যাকশন গুলো এরকম হবে। সো প্রপার ফ্র্যাকশন হচ্ছে যার নিউমিরেটর ডিনোমিনেটর চেয়ে ছোট হবে, সেটাই হচ্ছে প্রপার ফ্র্যাকশন। এখানে ইমপ্রপার ফ্র্যাকশন আছে। অনেক সময় আপনি এরকম সংখ্যা দেখতে পারবেন যে 3/2, এটা হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশন, এটা হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশন। এইটা একের চেয়ে বড়, কিন্তু এইটাকে যখন আমি 2/3 করব তখন এটা একের চেয়ে ছোট হয়ে যাবে। ঠিক আছে, আমি বলছি শুধু প্রপার ফ্র্যাকশনের কথা। আর ওখানে যেহেতু বলা আছে যে পি বাই কিউ হচ্ছে একের চেয়ে ছোট, তাহলে এটা দেখেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে একটা প্রপার ফ্র্যাকশন। এটা হচ্ছে একটা প্রপার ফ্র্যাকশন, কারণ পৃথিবীর সমস্ত প্রপার ফ্র্যাকশন একের চেয়ে ছোট হবে, বাট ইমপ্রপার ফ্র্যাকশন গুলো একের চেয়ে বড় হবে। আসেন, এখানে বলতেছে যে ঢাকা শহরের 90% মানুষ হচ্ছে গাড়ির মালিক, 15% মানুষ হচ্ছে মোটর সাইকেলের মালিক। এখন বলতেছে যে ঢাকা শহরের প্রত্যেকটা মানুষই হয় গাড়ির মালিক, না হলে মোটরসাইকেলের মালিক, না হলে দুইটারই মালিক। যে এমন কিছু মানুষ আছে যে তাদের গাড়িও আছে আবার মোটরসাইকেলও আছে। তো আমাদেরকে ওটাই জিজ্ঞাসা করছে যে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ মোটরসাইকেল ওনার্স হু ওন কার্স। তাহলে কত শতাংশ মানুষ আছে, মানে কত শতাংশ মোটরসাইকেল মালিক আছে যারা গাড়িরও মালিক? ঠিক আছে, কত শতাংশ মোটরসাইকেল মালিক আছে
যাদের কাছে একটা করে গাড়িও আছে। ঠিক আছে, তাহলে এখানে আগে আপনাকে দেখতে হবে যে দুইটারই মালিক, মানে মোটর সাইকেলও আছে আবার গাড়িও আছে, এমন মানুষের সংখ্যা কত। আমরা গতকালকে সেটের একটা প্রশ্ন সলভ করছিলাম, সেখানে একটা সূত্র লিখে দিয়েছিলাম টু সেটের, যে টোটাল ইজ ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস বোথ প্লাস নান। ঠিক আছে, এখানে পার্সেন্টেজ দেখে আমরা বলবো যে ভাই টোটাল মানুষ হচ্ছে 100। তাহলে এই যে এ মানে হচ্ছে ধরে নেন যে গাড়ির মালিক হচ্ছে 90 জন, বি মানে ধরে নেন মোটর সাইকেল, মোটর সাইকেলের মালিক হচ্ছে 15 জন। দুইটাই মানে দুইটাই আছে, গাড়ির মালিক মোটর সাইকেলের মালিক দুইটাই আছে, এমন মানুষের সংখ্যা কত জানে না, এটাই বের করব আমরা, এক্স ধরে নিচ্ছি। আর এখানে নান সম্বন্ধে কোনো তথ্য দেয় না, তাই এটা শূন্য। তাহলে খেয়াল করেন, এক্স কে এই পাশে নিয়ে আসলাম, তাহলে 105 থেকে এই যে 100কে বিয়োগ করে দিলে এই যে এক্স কত 5। অর্থাৎ এই যে মোটর সাইকেল এবং গাড়ি দুইটারই মালিক আছে কতজন, 5 জন। যে এই 100 জনের মধ্যে 5 জন মানুষ আছে যাদের কাছে মোটর সাইকেলও আছে আবার গাড়িও আছে। তো আমাদের জিজ্ঞাসা এইটা না, আমাদের জিজ্ঞাসা করছে যে মোটর সাইকেল যাদের কাছে আছে তাদের মধ্যে কত পার্সেন্ট মানুষ আছে যে যারা গাড়িরও মালিক। তাহলে মোটর সাইকেল আছে কত জনের কাছে, 15 জনের কাছে। তাহলে এই 15 জনের মধ্যে এই 5 জন মানুষ আছে যারা গাড়িরও মালিক, কারণ এই 5 জন মানুষের কাছে মোটর সাইকেলও আছে গাড়িও আছে। আর আমাদেরকে জিজ্ঞাসা করছে যে যারা মোটর সাইকেলের মালিক তাদের মধ্যে শতকরা কতজন মানুষ আছে যারা গাড়িরও মালিক। তাহলে এই যে মোটর সাইকেল চালক হচ্ছে 15 জন, এই 15 জনের মধ্যে 5 জন মানুষ আছে যারা গাড়িরও মালিক। তাহলে এই 15 সাপেক্ষে 5, এটা কত পার্সেন্টের সমান? আপনি বলবেন যে 5 এখানে 3 বার, 3 100-র ভিতরে যাবে হচ্ছে 33.33 বার। এই যে অপশন সি উত্তর, 33.33% মানুষ আছে যারা মোটর সাইকেল এবং গাড়ি উভয়ের মালিক। দেখেন লাস্টের অংশটা, আগে বাংলাটা শোনেন মনোযোগ দিয়ে। এখানে বলতেছে যে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ মোটরসাইকেল ওনার্স হু ওন কার্স। বলতেছে যে যারা মোটরসাইকেল মালিক, যারা মোটরসাইকেলের মালিক তাদের মধ্যে কত শতাংশ গাড়ির মালিক আছে। যারা মোটরসাইকেলের মালিক তাদের মধ্যে কত শতাংশ গাড়ির মালিক আছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে 5 জন বের হয়েছে, এই 5 জন মোটর সাইকেলেরও মালিক আবার গাড়িরও মালিক। ঠিক আছে, 5 জন মোটর সাইকেলেরও মালিক গাড়িরও মালিক। তো জিজ্ঞাসা করছে যে যারা মোটর সাইকেলের মালিক, যারা মোটর সাইকেলের মালিক তাদের মধ্যে কতজন গাড়িরও মালিক। তাহলে এখানে মোটর সাইকেলের মালিকের সংখ্যা হচ্ছে 15 জন। এই 15 জন মানুষের মধ্যে এই 5 জন মানুষ আছে যারা গাড়ির মালিক। এই 15 জন মানুষ হচ্ছে মোটর সাইকেলের মালিক, কিন্তু এই 15 জনের মধ্যে 5 জন মানুষ আছে যারা গাড়ির মালিক। তাহলে এই 15 সাপেক্ষে 5, এটা কত পার্সেন্টের মানে এটা জিজ্ঞাসা করছে। এখন এখানে ভাই বিষয়গুলো অনেকভাবে এগুলা করা যায়। এখন যদি আমাকে বলতো যে অনলি মোটরসাইকেলের মালিক কতজন, অনলি মোটরসাইকেলের মালিক কতজন, তাহলে হয়তো 15 বিয়োগ 5 ইজ ইকুয়াল টু 10 জন। যদি বলতো যে অনলি গাড়ির মালিক কতজন, তাহলে বলতাম যে 90 বিয়োগ 5 ইজ ইকুয়াল টু হচ্ছে এই যে 85 জন। তাহলে খেয়াল করেন, অনলি মোটরসাইকেল হচ্ছে 10 জন, অনলি গাড়ি হচ্ছে 85 জন, আর মোটরসাইকেল, মোটরসাইকেল এবং কার এই দুইটার মালিক কত, এই যে 5 জন। এই যে খেয়াল করে দেখেন, 85 10 95, 95 আর 5 হচ্ছে 100। তার মানে বোঝাই যাচ্ছে যে এই যে মোটরসাইকেলের মালিক আছে যে 15 জন, এই 15 জনের মধ্যে 5 জন মানুষ আছে যারা গাড়িরও মালিক।
যারা গাড়িরও মালিক। তাহলে এই 15 সাপেক্ষে এই 5টা কত শতাংশ এইটা জিজ্ঞাসা করছে। ঠিক আছে, পরেরটাতে চলে যান। মানে এখানে মানে শুধুমাত্র মোটরসাইকেলের মালিক আর মোটরসাইকেলের মালিক এই কথাটার মধ্যে বিস্তর একটা ফারাক আছে। ঠিক আছে, সো এখানে অনলি কথাটা জাস্ট এমনি বুঝাই দিলাম, 100টা মিলাই দেওয়ার জন্য বুঝে দিলাম আর কি। তাছাড়া এখানে অনলি কোনো কাজ কারবার নাই। দেখেন 15তে কি বলতেছে যে দেয়ার আর 8 মোর মেন দেন ওমেন অন board of directors of a company. If there are 20 members on the board, how many are men? বলতেছে যে একটা কোম্পানিতে পুরুষের সংখ্যা হচ্ছে মহিলাদের সংখ্যার চেয়ে 8 জন বেশি, পুরুষের সংখ্যা হবে মহিলাদের সংখ্যার চেয়ে 8 জন বেশি, এবং ওই কোম্পানিতে পুরুষ মহিলা মিলে টোটাল 20 জন মানুষ আছে। তাহলে পুরুষের সংখ্যা কত? তাহলে আপনি ধরে নেন যে মহিলার সংখ্যা যদি x জন হয় তাহলে পুরুষের সংখ্যা কত হবে? 8 জন বেশি, অর্থাৎ x + 8 হবে। এবং বলতেছে যে পুরুষ আর মহিলা যোগ করলে 20 জন মানুষ পাওয়া যাবে। তাহলে এই যে পুরুষ হচ্ছে x + 8, মহিলা হচ্ছে x, এদের যোগ করলে 20 পাবো। তাহলে এই যে 2x = 20 থেকে 8 বিয়োগ করলে 12, তাহলে এই যে x এর মান কত? 6। তো জিজ্ঞাসা করছে যে পুরুষের সংখ্যা কত বের করেন। সো পুরুষের সংখ্যা কত? 6 + 8 = 14 জন। কোথায় উত্তর? ডিতে। পরেরটাতে চলে যান, 16 নম্বর। দেখেন এখানে কি বলা হচ্ছে যে এ গার্ডেন অফ 100 মিটার লেংথ, 60 মিটার উইডথ, হ্যাজ এ ওয়াকওয়ে অফ 2 মিটার উইডথ অন এভরি সাইড। হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য গার্ডেন ইন স্কোয়ার মিটার্স এক্সক্লুডিং দ্য ওয়াকওয়ে? বলতেছে যে একটা বাগানের দৈর্ঘ্য 100 মিটার, প্রস্থ 60 মিটার, এবং বাগানের চতুর্দিকে 2 মিটার প্রস্থ বিশিষ্ট একটা হাঁটার রাস্তা আছে। বাগানের চতুর্দিকে 2 মিটার প্রস্থ বিশিষ্ট একটা হাঁটার রাস্তা আছে। তো জিজ্ঞাসা করছে যে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল কত বের করেন। রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল জিজ্ঞাসা করছে। ঠিক আছে, কথা বুঝেন কিন্তু, ওগুলো ক্লাস 8-এ করে আসছে আমরা, যে একটা বাগানের দৈর্ঘ্য 100, প্রস্থ 60, বাগানের চতুর্দিক দিয়ে 2 মিটার প্রস্থ বিশিষ্ট একটা হাঁটার রাস্তা আছে। তো আমাদেরকে জিজ্ঞাসা করছে যে ওই রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল কত সেটা বের করেন। খেয়াল করে দেখেন, একটু মনোযোগ দিয়েন। একদম অ্যাকিউরেট হবে না আকারে, ধরে নিন যে এখানে এই যে দৈর্ঘ্যটা হচ্ছে 100, ঠিক আছে, আর প্রস্থটা হচ্ছে 60। প্রস্থটা কত? 60। এখন বলতেছে যে ভাই এই বাগানের চতুর্দিক দিয়ে, অর্থাৎ এই যে ফাঁকা জায়গাটা, এটা হচ্ছে হাঁটার রাস্তা, এটা হচ্ছে হাঁটার রাস্তা। মানে বাগানের চতুর্দিক দিয়ে আপনার এরকম 2 মিটার প্রস্থ বিশিষ্ট একটা হাঁটার রাস্তা আছে। ঠিক আছে, 2 মিটার প্রস্থ বিশিষ্ট একটা হাঁটার রাস্তা আছে। তো জিজ্ঞাসা করছে যে ভাই তাহলে এই রাস্তা বাদ দিয়ে বাগানের ক্ষেত্রফলটা কত? আপনি শুধু সেটা দেখান, রাস্তা বাদ দিয়ে বাগানের ক্ষেত্রফলটা দেখাতে হবে। তাহলে রাস্তা বাদ দিয়ে বাগানের ক্ষেত্রফল দেখাইতে গেলে আমাকে যে কাজটা আগে করতে হবে সেটা হচ্ছে যে এই যে রাস্তা সহ যখন আমি হিসাব করতেছি তখন বাগানের দৈর্ঘ্য ছিল 100। তাহলে রাস্তার দৈর্ঘ্য যদি 2 হয়, এই পাশেও 2, এই পাশেও 2, এই পাশেও 2, তাহলে এই যে রাস্তা বাদ দিয়ে বাগানের দৈর্ঘ্যটা কত হবে? রাস্তা বাদ দিয়ে বাগানের দৈর্ঘ্যটা কত হবে? অর্থাৎ শুধু এই যে এই পার্টটা কত হবে? আপনি বলবেন যে 100 থেকে 2 2 4 বাদ দিলে 96। আর রাস্তা বাদ দিয়ে বাগানের প্রস্থ কত হবে? আপনি বলবেন 60 থেকে 2 2 বাদ দিয়ে এই যে 54 হবে, 54 হয়ে যাবে, সরি 56 হবে।
60 থেকে 4 বাদ দিব না, 60 থেকে 4 বাদ দিলে 56 হবে। তাহলে আপনি বলবেন যে ভাই রাস্তা সহ উইথ রোড, রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল কত? এই যে 100 গুণন 60 ইজ ইকুয়াল টু কত? এই যে 6000 স্কোয়ার মিটার। আর উইদাউট রোড, উইদাউট রোড রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল কত? রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য হচ্ছে 96, রাস্তা বাদে বাগানের প্রস্থ হচ্ছে 56। এই যে 96 আর 56 ক্যালকুলেশন করেন, 96 আর 56 ক্যালকুলেশনটা করেন, দেখেন তো কত আসে। 5376 আসে। এই যে 5376 হচ্ছে এই প্রশ্নের উত্তর। ঠিক আছে, 5376। যদি বলতো যে রাস্তার ক্ষেত্রফল কত, তখন 624 হইতো, কিন্তু জিজ্ঞাসা করছে হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য গার্ডেন, বাগানের ক্ষেত্রফল কত রাস্তা বাদে। তো রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল কত? রাস্তা সহ হচ্ছে 6000, আর রাস্তা বাদে কত? রাস্তা বাদে হচ্ছে 5376। যদি বলতো যে রাস্তার ক্ষেত্রফল কত, এই যে রাস্তার, তখন আমি বলতাম যে ভাই এই যে 6000 বিয়োগ হচ্ছে 5376 ইজ ইকুয়াল টু 624, তাহলে এটা রাস্তার ক্ষেত্রফল হইতো। কিন্তু জিজ্ঞাসা করছে যে বাগানের ক্ষেত্রফল কত রাস্তা বাদে। 5376 হবে। পরেরটাতে যান, দেখেন এখানে বলা হচ্ছে যে ইফ x is greater or equal 10 and y is greater or equal 10 or 12, then which of the following must be true? নিচের কোনটা অবশ্যই সত্যি? মানে x এর মান হবে 10 এর সমান অথবা 10 এর চেয়ে বড়, অর্থাৎ এই x এর মানটা 10 হইতে পারে, 11 হইতে পারে, 12 হইতে পারে, 13 হইতে পারে, 14 হইতে পারে, 15 হইতে পারে, এইরকম কিছু একটা সংখ্যা হইতে পারে। ঠিক আছে, আর y এর মানটা কত? 12 সমান অথবা 12 চেয়ে বড়। তার মানে y এর মান 12 হইতে পারে, 13 হইতে পারে, 14 হইতে পারে, 15 হইতে পারে, 16 হইতে পারে, এইরকম অনেক কিছুই হইতে পারে। তো জিজ্ঞাসা করছে যে তাহলে নিচের কোনটা সত্য, নিচের কোনটা সত্য? তো এখানে বলতেছে যে x প্লাস ওয়াই, অপশন এতে দেখেন বলা আছে যে x প্লাস ওয়াই এটা 22-এর সমান অথবা 22-এর চেয়েও বড়। ঠিক আছে, 22-এর সমান 22-এর চেয়েও বড়। ঠিক আছে, তাহলে হ্যাঁ 12 10 যোগ করলে 22 হয়, আবার 22-এর চেয়ে বড়ও হইতে পারে। কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করছে মাস্ট বি ট্রু, অবশ্যই সত্যি হওয়া লাগবে। তার মানে দুইটা উত্তর হওয়া যাবে না, কিন্তু এখানে দুইটা উত্তর হচ্ছে যে x প্লাস ওয়াই কে যোগ দিলে 22ও পাওয়া যাচ্ছে, আবার 22-এর চেয়ে বড়ও পাওয়া যাচ্ছে, সো এটা উত্তর হবে না। এইটা আমরা উত্তর হিসেবে, না না ঠিকই আছে, এটা আমরা উত্তর হিসেবে নিতে পারবো, কারণ দুইটা মাস্ট বি ট্রু বলছে না, তো এটা তো মিলতেছে। না না, এটা উত্তর হইতে পারে, এটা উত্তর হইতে পারে, এটা উত্তর হইতে পারে। কারণ x প্লাস ওয়াই, আমি যদি x এর মানকে 10 ধরি, y এর মানকে 12 ধরি, তাহলে 12 10-এ 22 হচ্ছে। তার মানে x প্লাস ওয়াই এর যোগফল 22-এর সমান হইতে পারে। আবার x এর মানকে যদি আমি 11 ধরি আর y এর মানকে যদি আমরা 12 ধরি, তাহলে 12 11 23 হয়ে যাচ্ছে, অর্থাৎ x প্লাস ওয়াই এর মান এই 22-এর চেয়ে বড় হইতে পারতেছে। তার মানে এটা উত্তর হইতে পারে, এটা হইতে পারে। ঠিক আছে, এরপরে খেয়াল করে দেখেন অপশন বি তে কি বলতেছে যে x প্লাস ওয়াই যোগ করলে 22-এর চেয়ে, মানে 22-এর সমান অথবা 22-এর চেয়ে ছোট কোনো ফলাফল পাওয়া যাবে। এটা সম্ভব না। x প্লাস ওয়াই যোগ করলে 22 পাওয়া যাবে, কিন্তু x প্লাস ওয়াই যোগ করলে 22-এর চেয়ে ছোট ফলাফল পাওয়া যাবে এমন হইতেই পারে না। x প্লাস ওয়াই যোগ করলে 22-এর চেয়ে ছোট হবে এমন ফলাফল এখানে পাওয়া সম্ভব নয়। আপনি এখানে মানগুলো যোগ করে দেখেন, 12 10-এ 22, 12 11 23, অর্থাৎ 22-এর চেয়ে বড় হবে। তার মানে এটা উত্তর হইতে পারবে না।
দেখেন তারপরে বলতেছে যে এক্স মাইনাস ওয়াই যোগ করলে বিয়োগ করলে 22-এর সমান অথবা 22-এর চেয়ে ছোট ফলাফল পাওয়া যাবে। 22-এর চেয়ে ছোট পাওয়া যেতে পারে, 12 থেকে 10 বিয়োগ করলে 2, 22-এর চেয়ে ছোট হবে, কিন্তু 22-এর সমান হইতে পারে এমন কোনো ফলাফল এখানে আসবে না। এক্স মাইনাস ওয়াই বিয়োগ করলে 22-এর চেয়ে ছোট কোনো ফলাফল আসতে পারবে না, বা 22-এর সমান আসতে পারে কিন্তু 22-এর ছোট আসবে না। ঠিক আছে, এটা উত্তর হবে না। এক্স প্লাস ওয়াই সমান সমান 22, এক্স প্লাস ওয়াই সমান সমান 22 হইতে পারে, কিন্তু 22-এর চেয়ে বড়ও তো হইতে পারে। 12-র সাথে 10 যোগ করলে 22 হচ্ছে, কিন্তু 12-র সাথে 11 যোগ করলে তো 23 হয়ে যাচ্ছে। তার মানে এটা উত্তর হইতে পারতেছে না। তারপরে জিজ্ঞাসা করছে যে এক্স মাইনাস ওয়াই বিয়োগ করলে 0-এর চেয়ে ছোট ফলাফল পাওয়া যাবে, এটা উত্তর হবে না। ঠিক আছে, উত্তর আপনার অপশন এতে দেওয়া আছে যে এক্স প্লাস ওয়াই, এই দুইটা যদি যোগ করি তাহলে আমরা হয় 22-এর সমান ফলাফল পাবো অথবা 22-এর চেয়ে বড় ফলাফল পাবো। সো দুইটাই পাওয়া যাচ্ছে, অপশনের উত্তর। এই উত্তর হবে যে এই হচ্ছে সত্যি কথা, বা এই হচ্ছে সবচেয়ে সত্যি উত্তর। আপনারা যারা ম্যাথকে হালকাভাবে নেন, ঠিক আছে, অনেকে আছে না যে ম্যাথে দুর্বল বা ম্যাথ হালকাভাবে নিচ্ছেন বা ব্যাংকে চাকরি করবেন, এরকম চিন্তা ভাবনা যাদের আছে তারা একটু ম্যাথে মনোযোগী হন। কারণ মানে এটা 100% শিওর না, বাট গতকাল থেকে আমি যত জনের কাছ থেকে তথ্য পাইছি, বা মানে একদম বলা চলে যে যাদের তথ্যগুলো সত্যি হয় এমন মানুষজনের সঙ্গে কথা বলছি, খুব সম্ভবত আপনাদের ব্যাংকের পরীক্ষা আইবি এর কাছে চলে যাচ্ছে, খুব সম্ভবত। ঠিক আছে, মানে তাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে। ফলপ্রসূ হয়েছে মানে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, পরীক্ষা আইবি এর দিকে চলে যাচ্ছে। ইংরেজিতে তো আপনাকে ভালো হইতেই হবে, কারণ পরীক্ষা যেই নিক এর আগে আপনার বিআইবিএমই নিক আর ওই আর্টস ফ্যাকাল্টি নিক, ইংরেজির পার্ট তো বেশি, ইংরেজি ফোকাস রাইটিং, অনুবাদ, এই সেই প্যাসেজ, ইংরেজিতে তো ভালো হইতেই হবে। বাট গণিতেও ভালো হইতে হবে। গণিতে ভালো না হলে কিন্তু ঝামেলা, আইবিএতে ধরা খাবেন। বোঝা গেছে? তো যারা একটু হালকা ভাবে নিচ্ছিলেন তারা এখন একটু সিরিয়াস ভাবে নেওয়ার চেষ্টা করেন। পরেরটাতে চলে যান। 18। দেখেন এখানে 18 নম্বরে কি বলা হচ্ছে যে দ্য লেংথ অফ রেক্ট্যাঙ্গেল এ বি সি ডি ইজ 6/5 অফ ইটস ব্রেথ, ইটস পেরিমিটার ইজ 132, হোয়াট ইজ ইটস এরিয়া। বলা হচ্ছে যে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের 6/5 এবং এই আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 132। জিজ্ঞাসা করছে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কত হবে। আয়তক্ষেত্রের পরিসীমা মানে আমরা জানি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। ঠিক আছে, তাহলে পরিসীমা দেওয়াই আছে 132। আমি বরাবরই একটা কথা বলে আসি যে এই অফ প্রিপোজিশনটা যার সাথে যুক্ত থাকবে, এই অফ প্রিপোজিশনের যার সাথে সম্পর্ক থাকবে, ভগ্নাংশে তার অবস্থান হবে নিচে। তো এখানে অফ প্রিপোজিশনের সম্পর্ক হচ্ছে প্রস্থের সাথে, তো প্রস্থটা হবে কত 5 আর দৈর্ঘ্যটা হবে কত 6। তাহলে এখান থেকে আমরা খুব ইজিলি বের করতে পারি যে দৈর্ঘ্য 6 প্রস্থ 5 ইজ ইকুয়াল টু 132। তাহলে এই যে 2, এটার ভিতরে কতবার যাবে 66 বার যাবে না? তাহলে 6 পাশে 11 সমান সমান 66 হলে 1 পার্ট সমান সমান কত হবে 6 হবে। 1 পার্ট 6 হইলে এই যে দৈর্ঘ্য দেয়া ছিল 6, এই 6 সমান সমান কত 36, প্রস্থ দেয়া ছিল 5, এই 5 সমান সমান কত 5 6 30 হবে। তো জিজ্ঞাসা করছে যে ভাই ক্ষেত্রফল কত সেটা দেখান। সো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো এই যে দৈর্ঘ্য হচ্ছে আমার 36,
প্রস্থ হচ্ছে আমার 30, 3 × 36 কত 108 আর একটা শূন্য 1080 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। দেখেন লাস্ট ম্যাথ দেখেন আজকের 19 নাম্বার। দেখেন এখানে বলা হচ্ছে যে হোয়ার ডাজ পি লাইফ পি স্কোয়ার ইজ লেস দেন পি। ঠিক আছে, বলতেছে যে পির অবস্থানটা কোথায়, অর্থাৎ পির মানটা মানে পির রেঞ্জটা কত হবে যদি পি স্কোয়ার পির চেয়ে ছোট হয়। ঠিক আছে, তো এখানে বলতেছে যে মাইনাস বিটুইন -1 and 0, অর্থাৎ -1 থেকে 0-এর মধ্যে। এটা ভুল উত্তর, কারণ আমরা জানি যে -1-এর উপরে স্কোয়ার করলে এটা পজিটিভ হয়ে যাবে। অর্থাৎ পির মান যদি আপনি -1 ধরেন তাহলে এটা কখনোই ছোট হচ্ছে না, কারণ পি স্কোয়ার হয়ে গেলে এটা পজিটিভ হয়ে যায়, এটা নেগেটিভ, এটা উত্তর হবে না। -1 and 1 এটা উত্তর হবে না। বিটুইন এখানে এই শূন্যটা হবে না। ঠিক আছে, এখানে সরি এক প্লাসটা হবে না, এখানে একটু কারেকশন করে নিন যে এখানে এই প্লাস এটা ভুল ক্রমে মানে টাইপ করার সময় পড়ে গেছে। যেখানে অপশন সিতে বলতেছে যে বিটুইন 0 and 1, 0 থেকে 1-এর মধ্যে, অর্থাৎ 0 থেকে 1-এর মধ্যে। এখানে 0 এখানে 1, 0 থেকে 1-এর মধ্যে হইতে পারে। ঠিক আছে, তারপর বলছে যে ইটস অলওয়েজ লেস দেন 0, 0-এর চেয়ে ছোট। 0-এর চেয়ে ছোট হওয়ার কোনো চান্সই নাই, কারণ নেগেটিভ হইলে 0-এর চেয়ে ছোট মানে কি নেগেটিভ, নেগেটিভ হইলে তো এটা বড় হয়ে যাবে। ঠিক আছে, ইট ইজ অলওয়েজ গ্রেটার দেন 1, এটাও হওয়ার কোনো চান্স নাই। ঠিক আছে, অর্থাৎ এই মানটা হবে, অর্থাৎ পির ভ্যালুটা হবে 0 থেকে 1-এর মধ্যে। আপনি চাইলে চেক করে দেখতে পারেন যে 0 থেকে 1-এর মধ্যে, 0 থেকে 1-এর মধ্যে যদি আমি কমন একটা জিনিস নেই, যে ধরেন যে মাঝখানেরটা নেই, অর্থাৎ হাফ যদি নেই, হাফ হাফ যদি নেই, তাহলে এই যে হাফ স্কোয়ার এইটা কত হচ্ছে, হাফের উপর স্কোয়ার করলে কত 1/4 হচ্ছে না, তাহলে কত হচ্ছে হাফের চেয়ে ছোট হয়ে যাচ্ছে না। তার মানে কি এই যে পির অবস্থানটা হবে, পির অবস্থান বা পির ভ্যালু হবে 0 থেকে 1-এর মধ্যে কোনো কিছু। তো আমরা জাস্ট মানে একদম সহজে বোঝার জন্য নিলাম যে 0 থেকে 1-এর মধ্যে কার অবস্থান আছে, এই যে হাফের অবস্থান আছে, হাফ। তাহলে এই হাফের ওপরে যখন আমি স্কোয়ার করব তখন এটা অবশ্যই অবশ্যই হাফের চেয়ে ছোট হবে, কারণ এই যে 1/4 আর 1/2 এই দুইটার মধ্যে হাফ বড় আর 1/4 ছোট, কারণ এইটার মান হচ্ছে 25% আর এইটার মান হচ্ছে 50%। তার মানে এই যে পির অবস্থানটা হবে কোথায়, 0 থেকে 1-এর মধ্যে, 0 থেকে 1-এর মধ্যে। ঠিক আছে, উত্তর হচ্ছে অপশন সি। বোঝা গেছে ভাই? দেখেন আপনারা যদি ক্লাস করতে পারেন তাহলে কালকে আমি ক্লাস, আমার সকালে শিডিউল ফাঁকা, তো কালকে হচ্ছে বুধবার না, কালকে বুধবার, আমরা চাইলে কালকেও ক্লাস নিতে পারি আপনারা যদি চান। ঠিক আছে, আমার কোনো জোর নাই, আপনারা যদি করতে পারেন আমি তাহলে কালকে ক্লাস নিব, কারণ আমাদের 3টা ক্লাস গ্যাপ পড়ে গেছে, তো তার ভিতরে আজকে একটা পোষায় দিছি, এখনো 2টা ক্লাস আছে, এখনো 2টা ক্লাসের গ্যাপ আছে। তো আপনারা যদি করতে পারেন তাহলে আমি কালকেও ক্লাস নেব, কালকে ক্লাস নিলে 2010-এর এডির এই অংশটা শেষ হয়ে যাবে। আর বৃহস্পতিবার শুক্রবার তো আমাদের শিডিউল ক্লাস তো থাকবেই। আর আপনাদের সার্কুলার মানে আপনারা অনেকেই সার্কুলারের অপেক্ষায় আছেন, বয়স বাড়বে এটা কোনো সমস্যা না,
আপনাদের এডির যে রেজাল্টটা পেন্ডিং আছে, মানে ফাইনাল রেজাল্ট, এডি রেজাল্ট পেন্ডিং হয়ে মানে এডি রেজাল্টটা দিয়ে দিলেই সার্কুলারটা দিয়ে দিবে, ঠিক আছে। আর 2023 সাল ভিত্তিক সার্কুলার ডিসেম্বরের শেষ নাগাদ পাবেন হয়তো, খুব সম্ভবত ডিসেম্বরের শেষের দিকে। ধরে নেন যে ডিসেম্বরের লাস্ট উইকের দিকে কম্বাইন্ড সার্কুলার পাবেন 2023 সাল ভিত্তিক। সাথে বোনাস হিসেবে 2022 সালটা রিসার্কুলার হবে প্রজ্ঞাপনের পরে। সো যারা 22 সালে করতে পারেন নাই তারা করতে পারবেন আবেদন। বুঝতে পারছেন? সো প্রিপারেশন দেন, চাকরি হয়ে যাবে। 1 বছর যদি পড়েন, মানে কনসিস্টেন্সি বজায় রাখাটা হচ্ছে আপনার সবচেয়ে বড় কথা। আপনি যদি একটা বছর কনসিস্টেন্সি মেনে পড়তে পারেন, ব্যাংকে চাকরি হবে। মানে মেরিট থেকে না হলেও ইয়ে থেকে হবে, প্যানেল থেকে হবে। দেখেন সব কিছুরই তো মানে সব আপনার স্যালারি মানে হাফ করা যায় না। যেখানে আপনার খুব বেশি প্রশ্ন, যেমন এখানে 38টা, তাই হাফ করছি। এরপরে একটা আছে বোধহয় 44 থেকে 45টা, ওইটা হাফ করব। কিন্তু 30টা 22টার হাফ করলে আসলে ঝামেলা হয়ে যায়, তখন ক্লাসের সংখ্যা বেড়ে যাবে, ঠিক আছে। এবছর আসলে এবছর মনে হয় না, মানে আমি আপনাদেরকে একদম 100% তথ্য মানে অ্যাকুরেট তথ্য আমি দিতে পারবো না। তো আমি জাস্ট সম্ভাবনার কথা বলতেছি যে 22 সাল ভিত্তিক পরীক্ষা এবছর হওয়াটা একটু টাফ। কারণ 22 সালের একটা রিসার্কুলার হবে, মানে আবার সার্কুলার দিবে 22 সাল ভিত্তিকের। অনেকে আবেদন করতে পারে না তো। সো এটা যদি হয় তাহলে এই বছর পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নাই বললেই চলে, ঠিক আছে। তারপরে আপনারা আপনাদের মতো করে প্রিপারেশন নিয়ে নিয়ে রাখেন। হইতেই পারে, বলা তো যায় না। কারণ আমরা যেটা বলি বা আমি যেটা বলতেছি এটা জাস্ট একটা সম্ভাবনা। মানে বিভিন্ন মানুষজনের কাছ থেকে ধরে নেন যে একটা তথ্য পাওয়ার পরে আমি আপনাদেরকে বলতেছি, বা আমরা সবাই এই কাজটা করি যে হয়তো কারো না কারো, কেউ না কেউ ওখানে আছে বাংলাদেশ ব্যাংকে, ধরেন ওই এইচআর পর্যায়ের মানুষের সঙ্গে পরিচয় আছে যারা নিয়োগ প্রক্রিয়া সামলায় বা এইসবের সাথে জড়িত, ঠিক আছে। সবাই তো সম্ভাবনার কথা বলে। আপনারা আপনাদের মতো করে প্রিপারেশন নিয়ে রাখেন, যাতে পরীক্ষা হইলে যদি 2 মাস পরেও পরীক্ষা হয় আপনারা যেন একটা ভালো পরীক্ষা দিতে পারেন, এরকম একটা প্রিপারেশন নিয়ে রাখেন, ঠিক আছে। ঠিক আছে, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে, অর্থাৎ আগামীকালকে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।